তাহলে আজকের আমাদের যে টপিকগুলো পড়তে চাই সেটা হচ্ছে ক্ষমতা, কর্মদক্ষতা আর ক্ষমতা বিষয়ক গাণিতিক সমস্যা। তো দেখো, শক্তি, কাজ এগুলো তো পড়েছি। তো কাজ, শক্তি এগুলোর দুটোর পরে বা দুটোর সঙ্গে রিলেটেড একটা রাশির নাম হলো ক্ষমতা। হ্যাঁ, ক্ষমতা বিষয়টা তাহলে আমরা একটু ডিটেলস আলোচনায় আসি। পাওয়ার বা ক্ষমতা নাকি? আচ্ছা, এমনিতেই ফিজিক্সের ক্ষমতা বাদ দিয়ে আর কোথাও ক্ষমতা শব্দটা শুনেছ? হ্যাঁ হ্যাঁ, হাসি দিচ্ছ, বলো। আচ্ছা, তোমরা যারা রেসপন্স করছো বাদ, আচ্ছা তুমি বলো, ক্ষমতা শব্দটা আর কোথাও শুনেছো ফিজিক্স বাদ দিয়ে? কিরকম বিষয়টা? দাপট? বিষয়টা কি? ক্ষমতা কতটুকু আছে তাই? সেটা তো বুঝলাম, সেটা কি? হ্যাঁ, ধরে নাও তোমার কলেজে তুমি ঠিকঠাক মতো কলেজ যাওনি বলে কলেজ কর্তৃপক্ষ তোমার পরীক্ষা দিতে দিবে না, পরীক্ষা বসতে দিবে না। এখন তুমি বাবারে দিয়ে রিকোয়েস্ট করাইলা, কাজ হলো না। তারপরে ধরে নাও কোনো একজন প্রভাবশালী নেতাকে দিয়ে রিকোয়েস্ট করাইলা, নেতা শুধু ফোন দিল প্রিন্সিপালরে, বললো স্যার কোনো সমস্যা নাই স্যার, পরীক্ষার খাতা নিয়ে আমি যাচ্ছি স্যার, ওর বাড়িতে যাচ্ছি স্যার। বুঝতে পারছো তো? তাহলে এটাই ক্ষমতা নাকি বলো? ব্যাপারটা হলো একই পরিমাণ কাজ কে কত তাড়াতাড়ি করতে পারে, এই বিষয়টা দিয়ে কি মাপ করা হয়? ক্ষমতা। ঠিক আছে, ধরো এই সিঁড়ি বেয়ে 5 তলা উঁচুতে 1 বালতি পানি নিয়ে যেতে পারছো তুমি হয়তো 1 মিনিটে, আর আরেকজন নিয়ে যাচ্ছে হয়তো এটা 3 মিনিটে। কার ক্ষমতা বেশি? কেন 3 মিনিটে নিয়ে গেল, ওর ক্ষমতা বেশি না? 3 মিনিট ধরে নিয়ে গেছে। তাহলে একই পরিমাণ কাজ যে যত তাড়াতাড়ি করবে তার ক্ষমতা তত বেশি। বুঝতে পেরেছো? সেম কাজ করব, কিন্তু ও কয়দিনে করছে। হ্যাঁ, গাণিতিক প্রবলেম তো একই সঙ্গে দিই ব্যাচে, কিন্তু কেউ দেখা গেলো 1 মিনিট পরে বললো স্যার আমার হয়ে গেছে, কেউ দেখা গেলো 3 মিনিটের মধ্যেও পারলো না, কেউ 5 মিনিট পরে পারলো। তাহলে নিশ্চয় এখানে তাদের মেধার ক্ষমতাও কম বেশি আছে নাকি বলো? ঠিক আছে, তার ক্যালকুলেশন পাওয়ারেও কম বেশি আছে। বুঝতে পেরেছো? তাহলে ক্ষমতা হচ্ছে একটা নির্দিষ্ট কাজকে একক সময়ে মাপ করা। ঠিক আছে, তো একক সময়ে কতটুকু কাজ করতে পারে সেই পরিমাপটাকে বলা হবে ক্ষমতা। তা আমরা প্রথমে তাহলে লিখে নিই যে একক সময়ের কোনো বস্তু, ব্যক্তি বা যন্ত্র একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে সেটাই তার ক্ষমতা। তার বলতে ওই ব্যক্তি, বস্তু বা যন্ত্র, তাই তো? তার ক্ষমতা, এটা আমরা বলতে পারি। ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। পি আর এই কাজের মধ্যে সম্পর্কটা হচ্ছে, ক্ষমতাকে যদি পি দ্বারা প্রকাশ করি তাহলে পি ইজ ইকুয়াল টু ডব্লিউ ভাগ টি। এটা নিয়ে তো খুব বেশি বলার নয়, তাই না? তো এইখানে যদি আমরা সময়টাকে একক পরিমাণ বিবেচনা করি, সময়কে যে ইউনিট মানে যে পদ্ধতিতে মাপো তার একক কি? সেকেন্ড। তা আমরা যদি 1 সেকেন্ডের হিসাবেই নিই, টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড যদি ধরে নিই,
তাহলে পি ইজ ইকুয়াল টু কত, ডব্লিউ। তাহলে ক্ষমতা আর কিছু নয় গো, ক্ষমতা কাজের একটা পরিমাপ। সে কতটুকু সময়ের কাজের পরিমাপ, 1 সেকেন্ডের কাজের পরিমাপ বা একক সময়ের কাজের পরিমাপ। ঠিক আছে, তাহলে আমরা আরো একটা সংজ্ঞা তাহলে একদম শর্টে লিখতে পারি, একক সময়ের কৃত কাজকে ক্ষমতা বলে। ঠিক আছে, একক সময়ের কৃত কাজকে, ওকে লিখে ফেলো। সো অ্যানাদার ডেফিনেশন ইজ একক সময়ের কৃত কাজকে ক্ষমতা বলে। ওকে, এটা নিয়ে তাহলে সেকেন্ড স্টেজে আমরা যা যেতে পারি সেটা হলো ক্ষমতার আদার্স বিষয়গুলো নিয়ে, এর একক কি, এর মাত্রা কি, এগুলো তো আমরা তাহলে একটু আলোচনা করতেই পারি। আসেন, তাহলে মোর অ্যাবাউট পাওয়ার। তাহলে পাওয়ার সম্পর্ক আরো একটু জেনে নিই। প্রথমত আমরা যদি বলি যে এটা তো একটা কম্পাউন্ড কোয়ান্টিটি, মানে যৌগিক রাশি, ও কি এককভাবে কোনো ও দেখো কাজ এবং সময়ের উপরে নির্ভরশীল, তাই না? তাহলে এটা একটা যৌগিক রাশি, এটা না লিখলেও চলবে। কিন্তু এই যৌগিক রাশিটা অ্যাকচুয়ালি কি, স্কেলার না ভেক্টর? হ্যাঁ, এটা স্কেলার ভেক্টর। এটা বলো, এটা কি স্কেলার না ভেক্টর? হ্যাঁ, মেম বলো। আচ্ছা, ক্ষমতা আমাদের তো এটা একটা শক্তি বোঝাচ্ছে বা বিশাল ব্যাপার, অতএব এটা ভেক্টর হওয়া উচিত নাকি বলো, স্কেলার হওয়া উচিত। দেখো তাহলে আমি কিন্তু মন যা চাইবে তাই বলতে পারবো না, এমন করা যাবে না যে স্কেলার আর ভেক্টর লিখলাম, এভাবে কলম ফেললাম, যেটার উপর পড়লো সেটা হবে, ওরকম অনুমান করে ফিজিক্স হয় না নাকি বলো। তাহলে এখানে তাকাতে হবে যে ও কার কার উপর ডিপেন্ড করে। সময় কি, কোনোদিন সময় ভেক্টর না, সময় স্কেলার। আরে ভাই তুমি সোজা যাও, ডানে যাও, বামে যাও, ঘুরো আর ঘুমাও, সব সময় সময় তার মতো চলবে। ঠিক আছে, এ সময় কোনোদিন কমে না, শুধু কি হয়, বৃদ্ধি পায় নাকি বলো। যদি এরকম হয়তো যে আমি এখান থেকে বাজারে গেলাম, দিয়ে আমার 5 মিনিট টাইম লাগলো, আবার বাজার থেকে এখানে আসলাম, -5 +-5 করে যদি শূন্য হয়তো সময়, তাহলে সময় কি হইতো, ভেক্টর হয়তো। বুঝছো তো? তো সময় কি রাশি, স্কেলার রাশি। কৃতকাজ কি, স্কেলার না ভেক্টর, স্কেলার। এবং আমরা দেখেছিলাম যে কৃতকাজ এইরকম, W=F.S, দেখেছিলাম W=F. বল ইন্টু সরণ। এখন দুটো ভেক্টরের ডট গুণ করলে রেজাল্ট কি দেয়, নাকি ক্রস গুণ করলে ভেক্টর দেয়? তাহলে পরে ডট গুণ করলে অবশ্যই কি হবে, স্কেলার। ওকে, তাহলে এটাও স্কেলার, এটাও স্কেলার। স্কেলার ভাগাভাগি করে ভেক্টর হওয়ার কোনো চান্স নাই। ওকে, তাহলে প্রথমেই লিখে ফেলো। এবং কোনোদিন কোনো রাশিকে অ্যানালাইসিস করার সময় সে ভেক্টর না স্কেলার, এটা ডান পাশের দিকে তাকাবা। হ্যাঁ, কার কার উপর ডিপেন্ড করে। ক্ষমতা কি রাশি, ক্ষমতা স্কেলার রাশি, পিওর স্কেলার রাশি, এর মধ্যে কোনো ঝামেলা নাই। নাম্বার 2, এর তাহলে এককও থাকবে, মাপার জন্য একক থাকবে, তাই না? একই জাতীয় রাশির অনুপাত হলে একক থাকতো না, উপরে নিচে এককটা কেটে যেত, তাই না? অনুপাত জাতীয় রাশির কোনো একক থাকে না। এখন উপরে কৃতকাজের একক, এই যে শোনেন শাহিদ সারোয়ার, কৃতকাজের একক কি তোমাদের জিজ্ঞেস করেছি, তুমি শাহিদ সারোয়ার? হ্যাঁ, মেয়েদের নাম শাহিদ সারোয়ার হয়, হতেও পারে। হ্যাঁ, জুল, ঠিক করে বলো, নিউটন নাকি জুল? কৃতকাজের একক বলো ঝটপট।
বলো জয় বলো। তাহলে কৃত কাজের একক হলো জুল, আর সময়ের একক সেকেন্ড। ওকে, তাহলে পরে নিচে যদি সেকেন্ড এরকম থাকে, আমি এটাতে জাস্ট এক অ্যালাইনমেন্টে নিয়ে যাই একই লাইনে, তাহলে সেকেন্ড উপরের দিকে গেলে সূচকীয় পদ্ধতিতে কি হয়ে যাবে, এখানে এক ছিল উপরে গেলে হবে -1 জুল পার সেকেন্ড। তাহলে এর একক জুল পার সেকেন্ড। এখন এই জুল পার সেকেন্ডকে আমরা এসআই পদ্ধতিতে সংক্ষেপে ওয়াট বলে ডাকি। এই জুল পার সেকেন্ড সমান হলো ওয়াট। হ্যাঁ, আমরা তো সম্মান জানাতে পারি। জেমস ওয়াট নাম শুনেছ? কি করেছিলেন সেটা বলতে পারবো না, কিন্তু নামটা শুনেছিলাম। হ্যাঁ, হয়তো কোনো বন্ধুর দাদা। তো জেমস ওয়াট, তাহলে পরে এর একক জুল পার সেকেন্ড বা ওয়াট, এটাই এসআই একক। হ্যাঁ, মনে থাকবে, এটাই এসআই একক। ইন্টারন্যাশনাল সিস্টেমে এরকম ওয়াটে মাপবো আমরা। হ্যাঁ, তাহলে পরে জুল পার সেকেন্ড আর ওয়াট কিন্তু সেম। দ্যাট মিনস 1 জুল পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 ওয়াট। ওকে, ঠিক আছে, ভেরি গুড। এর কিন্তু আরো একটা ব্যবহারিক একক আছে, তোমরা জানো। আরো একটা ব্যবহারিক একক আছে, another practical unit, another practical unit, হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা নাকি বলো? হর্স পাওয়ার, another practical unit। এখন হর্স পাওয়ার এবং এই ওয়াট, এটার মধ্যে কোনটা বড় একক? এইচপি বড় একক। হ্যাঁ, বলো 1 হর্স পাওয়ার সমান কত? তাহলে 746 ওয়াট। হ্যাঁ, তাহলে গাণিতিক প্রবলেম সলভ করার সময় হর্স পাওয়ারে থাকলে পরে তারা কিসে নিয়ে আসবা? ওয়াটে নিয়ে আসবা। আরে ওয়াটে। বাট একটা কথা হচ্ছে, যদি কোনো কারণে উপরে নিচে দুই জায়গাতেই হর্স পাওয়ার থাকে, চাইলে ডিরেক্ট ভাগ করে দিতে পারো। হ্যাঁ, এটা গেল। তাহলে এর একটা কি থাকার কথা? মাত্রাও থাকার কথা নাকি বলো? এর মাত্রা কি কি রাশির উপর ডিপেন্ড করে সেটা আমরা একবারে দেখতে চাই। কোন কোন মৌলিক রাশির উপর ডিপেন্ড করে, সেটাই মাত্রা। বলেন এর মাত্রা কত? তাহলে ওটা লিখে দেব। আচ্ছা, ও যা বললো লিখে দিই আগে, mlt ইনভার্স 3। কোনো ভুল আছে? এখনো কারেকশন করার সময় আছে, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, একজন বললো এল স্কোয়ার হবে, ঠিক বলেছে? হ্যাঁ, যে যা বলছে তাই লিখে দিচ্ছি, আমি কাউকে অসন্তুষ্ট করতে চাই না। শুধু পরীক্ষার হলে যদি ভুল লিখো তাহলে পরে মার্ক পাবে না। হ্যাঁ, বলো এর মাত্রা কি হবে? ঝটপট বলো, ঠিক আছে কি? এই যে এটা বুঝতে পারছো না ঠিক আছে কিনা, এটা যেন বুঝতে পারো তাই বলি আজকে। হ্যাঁ, কারণ বিষয়গুলো তো ফিজিক্স স্টাডি করতে হলে তোমার সিম্পল ওয়েতে করতে হবে। জটিলভাবে মেলা ফিজিক্স শেখানোর লোক আছে, মানে ওটা ফিজিক্স শেখানো না, ফিজিক্স পড়ানো। কিন্তু ফিজিক্স শেখানোর ইজি ওয়ে আছে, শোনো, এবং তোমারও শেখার ইজি ওয়ে আছে। অ্যাকচুয়ালি তুমি যদি বলো ক্ষমতার মাত্রা হিসাব করবা, তাহলে তো নিচে সময়, তাহলে অবশ্যই উপরে কাজের মাত্রা জানতে হবে। কাজের মাত্রাও যদি তুমি না জানো, তাহলে পরে বলের মাত্রা জানতে হবে। বলের মাত্রাও যদি না জানো, তাহলে ভর আর ত্বরণের মাত্রা জানতে হবে। বুঝতে পেরেছো? এখন কোনো একটাকে রেফারেন্স হিসেবে মুখস্থ রাখতে হবে। কোনটারে মুখস্থ রাখবে সেটা বলো। কোনটা পর্যন্ত পারবা? বল পারবা? হ্যাঁ, বলের মাত্রা পারবা? বলো। ml ml এত গুলিয়ে ফেললে হবে? আচ্ছা, তাহলে দেখো বলের মাত্রা
ওকে, বলে যেটা আছে সেটা বুঝো। বলে আছে ভর আর ত্বরণ, ভর আর ত্বরণ। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, দ্যাট মিনস এটা কি, কেজির জন্য এম, মিটার মানে এল, লেন্থ এল, আর সময় 3/2, বুঝলে তো? এটার সঙ্গে যদি একটা সরণ গুণ করো তাহলে কি হবে? আরে বলের সঙ্গে একটা সরণ গুণ করলে হবে কাজ, তাই না? তাহলে কাজের মাত্রা যদি খুঁজতে যাও তাহলে কাজের মাত্রায় যেটা পাবা আর একটা সরণ গুণ করেছে, দ্যাট মিনস এল। তাহলে হবে এম এল স্কোয়ার 3/2। এটারও যদি এবার সময় দিয়ে ভাগ দিই তাহলে কি হবে? তাহলে হবে ক্ষমতা। সময় দিয়ে ভাগ দেওয়া মানে নিচেরটি, নিচেরটি উপরে গেলে আবার কত হবে? মাইনাস, দ্যাট মিনস T⁻³ এটা আসবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই কনফিউশনটা যেন না থাকে, এই তিনটা আমি মুখস্থ করানোর জন্য এত পেঁচাল করেছি। হ্যাঁ, বুঝতে পারেননি? হ্যাঁ, মানে বাকি দুইটা বললাম অতীতের আর কি স্টাডি, তাই না হলে পরে এই 1 মিনিট টাইম দিতাম না। আজকে ক্ষমতা পড়াচ্ছি আমি। তাহলে এর মাত্রা ml² T⁻3। এখন আরও টুকটাক কিছু বিষয় আসবে, তার মধ্যে আমি তোমার যদি একটা অনুধাবনমূলক কোশ্চিন দিই, একটা অনুধাবনমূলক কোশ্চিনটা এই টাইপের দিলাম যে কোনো যন্ত্রের ক্ষমতা তিনশো ওয়াট বলতে কি বুঝো? কি বুঝো না, বলতে কি বুঝায় ব্যাখ্যা করো। আগের বারে কি বলতে চাচ্ছিলাম আমি? আগে সেটা বলো। আমি যদি বলতাম তাহলে কি বুঝো বললেই কোশ্চিনে বিপদ হয়ে যেত। কেমন? তখন দেখা হলো তুমি যাই বুঝো তোমার আমাকে 2 মার্ক দিতে হবে। আর কি বুঝায় বলতে অ্যাকচুয়ালি ফিজিক্সে কি বুঝায়, বুঝতে পেরেছ? এইখানে একটা ঝামেলা আছে। তাই দেখবা কোশ্চিনে যদি কি বুঝো বলে তাহলে বিপদ, তুমি তোমার মতো সৃজনশীল করে দিয়ে দিলে, একদম একদম গড়ে দিলা সৃজনশীল একটা। তাহলে কোনো যন্ত্রের ক্ষমতা এত ওয়াট বলতে কি বোঝায়? যদি বলি যে বস্তুটি হচ্ছে 300 সেকেন্ডে 1 জুল কাজ করে, ক্ষমতাকে তুমি পার ইউনিট টাইমে মাপো, ক্ষমতাকে আমি মাপি একক সময়ে, বুঝতে পেরেছ? ঠিক আছে, তাই ওই আমনে বললে হবে না, কি করতে হবে? তাহলে বর্ণনাটাই হবে যে ওই যন্ত্রটি 1 সেকেন্ডে 300 জুল কাজ করার সক্ষমতা রাখে। ঠিক আছে, তাহলে এমনে লিখবা কোনো যন্ত্রের ক্ষমতা, তাড়াতাড়ি লিখো। কোনো যন্ত্রের ক্ষমতা, যেটুকু সহজ সেটুকু তো তাড়াতাড়ি লিখবা নাকি? কোনো যন্ত্রের ক্ষমতা 300 ওয়াট বলতে বোঝায় যন্ত্রটি 1 সেকেন্ডে 300 জুল, হ্যাঁ বলো, মাথা পেকে থাকলে করবা, কাজ করতে সক্ষম ওইসব আলতু ফালতু কথা বাদ দিবা। হ্যাঁ, ঠিক আছে। নিজের আব্বাই বলবা আব্বা। ঠিক আছে, এটা বলার দরকার নাই যে চাচার ভাই, এটা বলার দরকার নাই যে আমার বরের শ্বশুর, এগুলোর দরকার আছে? বলো, পেঁচাবে না, একদম স্ট্রেট বলবা, 1 লাইন বলবা, মার্ক 2। হ্যাঁ, ঠিক আছে। আর বেশি কথা বললে মার্ক কমে যাবে। হ্যাঁ, ঠিক আছে। দ্যাট মিনস তুমি অনুধাবনটা করতে পারো নাই, গেল তো? এই ছিল ক্ষমতার
ব্যাপারে কথা। এখন কর্মদক্ষতা পড়ার আগে তুমি একটা জিনিস, আচ্ছা কর্মদক্ষতা আগে পড়ি, গাণিতিক সমস্যাতে পরে যায়। হ্যাঁ, বলো একটা যন্ত্রের যতটুকু সক্ষমতা বা যে কাজের জন্য যন্ত্রটিকে ইউজ করতে চাচ্ছি তার পুরোটাই কিন্তু সে কাজে সে ব্যবহার করতে পারে না। যেমন ধরে নাও একটা মোটরসাইকেল, মোটরসাইকেলের কাছ থেকে আমরা চেয়েছিটা কি, কি চাই বলো? গতি নাকি বলো? ও আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যত তাড়াতাড়ি নিয়ে যেতে পারবে ওই মোটরসাইকেল তত ভালো, এই তো। মোটরসাইকেল যদি অনেক জোরে জোরে শব্দ করে এবং সুন্দর সুরেলা একটা সাউন্ড দিচ্ছে, তা দিয়ে তোমার কাজ আছে? কাজ নাই। তাহলে আমার যে যন্ত্র থেকে যে কাজ চাই সেটা কি পরিমাণ করে দিতে পারছে, এটাই হচ্ছে আমার মানে ভালো লাগার ব্যাপার। তো আমি ধরো পানি তোলার জন্য যে পাম্প বা মোটর ইউজ করা হয়, সে পানি তোলার জন্য পাম্প বা মোটর তার ক্ষমতা যেটা আমরা যেটা তাকে বানিয়েছি, ইনপুট দিয়েছি, তার ক্ষমতাটা ধরো 5 হর্স পাওয়ার, কিন্তু প্রতি সেকেন্ডে সে যে পানিটা তুলে দিচ্ছে সেটা মাপ করে টোরে দেখলাম যে তার ক্ষমতা ইউজ হয়েছে 3 হর্স পাওয়ার। তাহলে আমি তারে বানাইলাম এমনভাবে যে ও 5 হর্স পাওয়ার কাজ করতে পারবে, কিন্তু পানি তুলে দিচ্ছে এটা হিসাব নিকাশ করে দেখছে 3 হর্স পাওয়ার ইউজ হচ্ছে। তাহলে বাকিটুকু কি? বাকিটুকু সিস্টেম লস, বাকিটুকু নষ্ট হয়ে যায় নাকি বলো? এখন এগুলো যায় কিন্তু যৌক্তিক কারণে। যেমন একটা পানির পাম্প পানি তোলার পাশাপাশি দেখবা শব্দ করে, ভাইব্রেট করে, তাপ উৎপন্ন হয়, তাহলে এগুলোতে তো এনার্জি লুজ হয়, বুঝতে পেরেছ? তেমনি আমার মোটরসাইকেলটা যাওয়ার কথা ছিল গতিশীলভাবে, ও শব্দ করে, গরম হয় নাকি বলো? ঠিক আছে না? এইগুলোর কারণে কিছু এনার্জি লস হয়। তাহলে আমরা সেই যে ওকে কি পরিমাণ শক্তি প্রতি মুহূর্তে সাপ্লাই দিচ্ছি আর ও কি পরিমাণ কাজ করে দিচ্ছে, আমি দেওয়ার সময় বললাম শক্তি আর পাওয়ার সময় বললাম কাজ, কোনো অসুবিধা আছে? শক্তি আর কাজ একই, শক্তি আর কাজ সমতুল্য। তাহলে আমি কি পরিমাণ ওর শক্তি সাপ্লাই দিচ্ছি আর কি পরিমাণ কাজ করে দিচ্ছে, এর দুয়ের অনুপাতকে বলবো কর্মদক্ষতা। মনে থাকবে, কি পরিমাণ ক্ষমতা ইনপুট করছে আর কি পরিমাণ ক্ষমতা ও আউটপুট দিচ্ছে, এই অনুপাতটাকে বলবো কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি কি ওদিক লেখা হয়েছে না? ক্লিন করে দিলাম, এই আল্লাহ দিব। তাহলে অলরেডি কর্মদক্ষতার ব্যাপারে বললাম। জিনিসটা কি? কর্মদক্ষতা সমান সমান হচ্ছে কোনো যন্ত্রে বা কোনো ব্যক্তির ক্ষেত্রে যাই বলো, হ্যাঁ, প্রদত্ত শক্তি বা ক্ষমতা নাকি বলো? ক্ষমতাতেও মাপা মানে ক্ষমতার হিসাবে কর্মদক্ষতা হিসাব করতে পারো, ক্ষমতা দিয়ে শক্তি দিয়েও করতে পারো। কেমন? উপরে যদি শক্তি দাও নিচেও, উপরে ক্ষমতা দিলে নিচেও। ওকে, ভেরি গুড। প্রদত্ত শক্তি বা ক্ষমতা, হ্যাঁ, লভ্য বা কার্যকর বলবো এই শব্দটাকে, ঠিক আছে? তার মধ্যে যতটুকু কাজে লাগাইতে পারলো, তাহলে এটাকে বলবো কার্যকর শক্তি বা ক্ষমতা। হ্যাঁ, এখন অ্যাজ ইউজুয়ালি যেটা হয় যে আমরা যে পরিমাণ ক্ষমতা একটা ডিভাইসে দেই সে পরিমাণ ও কাজে লাগাইতে পারে না, তাহলে পরে কার্যকর শক্তিটা তুলনামূলকভাবে সবসময় ছোট হয়। তাহলে উপরেরটা ছোট, নিচেরটা বড়। কেমন? এখন এই ছোট আর বড়র যদি অনুপাত করো তাহলে দশমিক মান আসবে, তাহলে দশমিককে 0 দশমিক সামথিং এ তো আসবে নাকি একের চেয়ে বড় হবে?
ছোট জিনিসকে বড় দিয়ে ভাগ দিলে একের চেয়ে বড় হবে না, তাহলে 0.0 বা এই টাইপের কিছু তো আসবে। তাহলে এটাকে অমিট করার জন্য তুমি একটা পার্সেন্টেজ করতে পারো, বাট পার্সেন্টেজ করার উদ্দেশ্য, শতকরায় প্রকাশ করার উদ্দেশ্য শুধু এটাই না, আরও একটা উদ্দেশ্য আছে। তাহলে আমরা একটু পরে ওটা জানবো সঠিক উদ্দেশ্য, এবং সেটাই প্রশ্নের উত্তরে লিখতে হবে। হ্যাঁ, দেখবো এখানে একটা প্রশ্ন দেওয়া হবে, আমরা একটা প্রশ্ন দিই। তাহলে এটাকে আগে বলো যে এটা শতকরায় প্রকাশ করা হয়, তো এটা কীরকম? এই জিনিসটা তো ঠিক আছে, অনুপাতটাকে আমরা কর্মদক্ষতা বলে ফেলতে পারি। উপরে যদি একটা 100 গুণ করো আর নিচে একটা 100 গুণ করো, কোনো ধরনের অসুবিধা আছে? আছে? ব্যালেন্স তো, 100 কেটে দিলে কি হয়ে যাবে? বাট ম্যাথমেটিক্যালি একটা জিনিস তোমার জানতে হবে যে 1/100 ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ। শতকরার শব্দটা শুন না, পার্সেন্টেজ তার চিহ্ন তো এটা। শতকরা একটা ভগ্নাংশ যার লব 1 আর হর 100, তাহলে শতকরা একটা কি ভগ্নাংশ যার লব 1 আর হর। তারপরে এই 1/100 আছে যেটা, তার বদলে একটা কি চিহ্ন দিতে পারি? পার্সেন্টেজ দিতে পারি, ঠিক আছে? তাহলে এই 1/100 জায়গায় কি দিতে পারি আমি? পার্সেন্টেজ, বুঝলে তো? আর উপরের 100 থেকে গেল, তাহলে পরে আমরা সুন্দর দিয়ে দিলাম 100%। এটা জিনিস জানলা তো নাকি, যে এটা কেন এভাবে দেয়? এমনি এমনি দেয় না, তাহলে এখানে যৌক্তিক একটা ব্যাপার আছে, এটা জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা জানার জন্য তাহলে পরে আগে একটু পড়াশোনা করতে হবে, তারপরে এই সেই বুঝতে হবে যে কেন এটা দিল। যা হোক, তাহলে বুঝলে এই 100%। এবার দশমিক জিনিসটা যখন 100 দিয়ে গুণ দিয়ে দিবা, তখন নিশ্চয় ওই দশমিক ডান দিকে 2 ঘর চলে যাবে, মানে কোন একটা সংখ্যা পাবা। যদি এটা 0.25 পাও, তাহলে পরে এখন কত পার্সেন্ট দেখতে পাবো? 25%। এখান থেকে কি বুঝলাম? এখান থেকে যেটা বুঝলাম সে, আমি পরে আরেকটু লিখবো, একটা ছোট্ট কথা বুঝো, যে আমি এইখানে দিয়েছি আমার প্রদত্ত শক্তি যেটা, সেটা হচ্ছে 1100 ধরো 72। হ্যাঁ, আর এইখানে পাইলাম 903 দিয়ে, এটারে যদি চিন্তা করো তাহলে কত পার্সেন্ট পাবা? আগে পার্সেন্টেজ বাদ দিয়ে বলো যে এটারে যদি চিন্তা করো তাহলে তুমি কি ধারণা পাও যন্ত্রের ব্যাপারে? আমি 1172 দিলাম, 903 হচ্ছে ফিরে পেলাম। আচ্ছা, কাজ কম করলেও পারফেক্টলি বুঝতে পারবে না যে কতর মধ্যে কত করলো, তুমি এই ধারণাটা, কনসেপ্টটা ক্লিয়ার হবে না। কিন্তু এটারে যখন পার্সেন্টেজ করবা 100%, তখন একটা কিছু আসবে। দেখো, এই 77 আচ্ছা 04টা বাদ দিই, অথবা 04 সহ লিখি, ভালো করে বুঝো। দ্যাট মিনস 77। এখান থেকে একটা ক্লিয়ার কনসেপ্ট তুমি পেয়ে গেলা যে আমার দেয়া জিনিসটা যদি 100 হয় রে ভাই, তাহলে ও পাইছে, কাজটা করে দিয়েছে কত? 77। একটা ধারণা পাচ্ছ না? বাট এখান থেকে কিন্তু সে ধারণাটা পাওয়া। তাহলে শতকরায় প্রকাশ করলে আমরা একটা যন্ত্রের ক্ষমতা সম্পর্কে ধারণা পাই যে সে 100 ঘরে কত কাজ করে দিল। বুঝতে পেরেছো তো? 100 ঘরে কত কাজ, মাথায় বুঝতে পেরেছো তো? নিতে পেরেছো জিনিসটা? বাট এটা যদি না থাকতো, তাহলে তুমি 1172 দিয়ে 903 পাইলাম, বুঝতে পারতাম না যে এটা কতটুকু কাজ করছে, ওর পারফরমেন্সটা কি লেভেলের, এটা বোঝা যাইতো না। কিন্তু যখনই শতকরা করবো, তখন পারফরমেন্সটা বুঝে গেলাম যে 100 ঘরেও কত করতে পারছে? 77। ওকে, তাহলে শতকরায় প্রকাশ করার উদ্দেশ্য কি, এটা লিখতে পারবা গুছিয়ে? হ্যাঁ, তাহলে হোমওয়ার্কটা দিই। ওকে, আগে হোমওয়ার্কটা দিই, পরে তখন অন্য কিছু লিখি। এই তো ছেলেমেয়েরা বুঝে গেছে। কর্ম দক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয় কেন? তারপরে কি বলবে? ব্যাখ্যা করো। প্রথমে কর্মদক্ষতা সম্পর্কে জ্ঞানটা দিবা, তারপরে শতকরা প্রকাশ করা হয় কেন, সেটা হচ্ছে 1 লাইনে বা 2 লাইনে বলবো। হ্যাঁ, ব্যাস শেষ।
আচ্ছা, আগে প্রশ্ন দিয়ে ফেললাম, এবার কর্মদক্ষতার ব্যাপারে আর একটু সামনে এগোয়। হ্যাঁ, তো কর্মদক্ষতাকে সবসময়ের জন্য ইটা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? বেশিরভাগ ক্ষেত্রে ইটা দ্বারা প্রকাশ করব আমরা। একে ইটা দ্বারা প্রকাশ করা হয়, ইটা গ্রিক অ্যালফাবেট। হ্যাঁ, ওই যে ইটা বিটা থিটা জিটা আছে না, তাহলে একে ইটা দ্বারা প্রকাশ করব। এই যে ইটা, তাই এই ইটা ইজ ইকুয়াল টু অলওয়েজ কাজ বা ক্ষমতার ইনপুট আর আউটপুট। নিচে কোনটা থাকবে? ইস, তাহলে নিচে থাকবে ইনপুট আর উপরে থাকবে, ঠিক আছে, আর তার সঙ্গে কত পার্সেন্ট? 100% গুণ। তাহলে যত ডিভাইস তার পারফরমেন্স আমরা যখন হিসাব করতে চাইবো সবসময়ের জন্যই ইনপুট নিচে আউটপুট উপরে। ওকে, তোমারা যদি বলা হয় যে এরকম, যদি আমরা বলতাম যে তুমি 100 মার্কের পরীক্ষা দিয়ে 82 পেয়েছো, তাহলে আমরা কিরকম ভাবে লিখবো? নিচে থাকবে 100, উপরে থাকবে 82। হ্যাঁ, আর যদি এরকম হয়ে যেত, কারো কেউ যদি এরকম লিখতো যে নিচে 82 উপরে 100, তাহলে কি হবে? তাহলে সে 82-র মধ্যে 100 পাইছে। বুঝছো তো? তো সবের আগে আমরা একটা গল্প শুনেছিলাম মজার। ধরে নাও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের কোনো একটা স্কুলে একজন ব্রিলিয়ান্ট ভালো স্যার, কিন্তু স্যার একটু বেখেয়ালি অবস্থায় খাতা দেখতে দেখতে একজনকে 110 মার্ক পর্যন্ত দিয়ে ফেলেছে। তাহলে 100-র মধ্যে আগে কিন্তু 10-10 করে গণিতের মার্ক ছিল, তো ওই ছেলে হয়তো ভুল করে 11টা করেছে এবং 11টাই ঠিক হয়েছে। স্যারও যেহেতু ভালো ছাত্র বলে খুশি হয়ে মার্ক দিতে দিতে 11টাতেই মার্ক দিয়ে ফেলছে। এখন পরে গিয়ে যোগ টোগ করে দেখছে যে 110। তো হেড স্যার এবার ওই খাতার মার্ক দেখে জানার পরে স্যারকে ডাক দিয়ে নাকি জিজ্ঞেস করছে যে দেখেন তো মিস্টার অমুক, এখানে মার্কটা 110 দেখা যাচ্ছে কেন? তো বলছে স্যার দেন তো দেখি। স্যার এবার 1 2 3 করে সব প্রশ্নের মার্ক যোগ করে দেখে 110। ওই অঞ্চলের ভাষা অনুযায়ী তখন স্যার বলতে পাইছে যে বুঝছো তো হয়েছে। তাহলে আমরা যদি ভুল করি তাহলে ও 82-র মধ্যে কত পাবে? 100। তাহলে কোনো দিনের জন্যই এইটা বড় হবে না। হ্যাঁ, এটা বড় হবে। তাহলে প্রশ্নের উত্তর দেওয়ার সময়ও তোমার খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কারণ গাণিতিক প্রবলেম সলভ করার সময় মাঝে মাঝে স্টুডেন্টরা সব ধরনের কারবারি করে, আর আমরা তখন ওই জায়গাটা সুন্দর করে ঘিরে দিই। বুঝতে পেরেছো? মানে পুরোটুকু আর দেখার দরকার পড়ে না। ও উচ্চতা বের করার ক্ষেত্রে ভুল করে ফেলেছে, তাহলে আর কি কোনো জায়গাতে ধরে নাও কাজ ক্ষমতা এগুলো কিচ্ছু আর ঠিক হবে না, তখন ওই একটা পয়েন্ট ঘিরে দিই। বুঝছো তো? আর অনেক লিখেছে গাদা গাদা গাদা, খুব যদি মন চায় তখন 1 মার্ক দিয়ে যে অনেক পরিশ্রম করেছে, তাই না? হয়েছে? বুঝেছো? পি ইনপুট আর এটা পি আউটপুট, এই দুইয়ের অনুপাতটাকে কি বলবো? কর্ম দক্ষতা। ঠিক আছে, ওকে। এবার ক্ষমতা বিষয়ক গাণিতিক প্রবলেমগুলোতে যদি আমরা আসি, তাহলে এই কর্মদক্ষতা সহ কিছু বিষয় আমরা দেখতে পারবো। তাহলে ক্ষমতা বিষয়ক গাণিতিক প্রবলেম যদি সলভ করতে চাও, তাহলে ক্ষমতা বিষয়ক সমীকরণগুলো নাও আগে। হ্যাঁ, নাও। আচ্ছা, ক্ষমতার গাণিতিক সমীকরণ সমূহ। প্রথমত আমরা যদি বলি যে একদম বেসিক যে সূত্রটা সেটা W/T, কারণ টি এর তো আলাদা আর কোনো হিসাব নিকাশ নাই। ডব্লিউর যত রকমের ফরম্যাট দাঁড়াতে পারে সব ফরম্যাটগুলো আমরা ওখানে দিব, আর তাকে সময় দিয়ে ভাগ করব, ক্ষমতা পাবো বারবার। হ্যাঁ, ডব্লিউ তুমি যদি বলো সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছে বা কোনো একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে তোলা হচ্ছে, তার মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ।
অভিকর্ষ বলের বিরুদ্ধে যখন কাজ হয় তখন এই কাজগুলো হিসাব করি আমরা কি দ্বারা, mg h। mg হচ্ছে তার উপর টান বল, ওই টান বলের বিপরীতে যাইতে হলে মানে পৃথিবীর এই টান বলের বিপরীতে বা অভিকর্ষ বলের বিপরীতে যাইতে হলে মিনিমাম অভিকর্ষ বলের পরিমাণ দিতে হবে, তাহলে সেটা mg। আর তাকে যদি h পরিমাণ সরণে নিয়ে যায় মানে ভরকেন্দ্রের সরণটা কত h, তাহলে কৃত কাজ কত হয় mgh। তাহলে নিশ্চয় তখন ক্ষমতার হিসাব করবে এই mgh ভাগ t। এবং তোমাদের হয়তো এরকম একটা গণিতের কথা মনে থাকতে পারে যে একজন 60 কেজি ভরের ব্যক্তি মাথায় 40 কেজি ভর নিয়ে, হ্যাঁ তাই না, 20 সেন্টিমিটার উঁচু উঁচু 50টি সিঁড়ি বেয়ে উপরে উঠলো, তা 2 সেকেন্ডে, তার ক্ষমতা কত, তাই না। তাহলে পরে এম হিসাব করবা, জি তো আছে, তারপরে এই টোটাল সিঁড়ির পরিমাণটা, দূরত্বটা, উচ্চতাটা, এটা হিসাব করো না, তারপরে সময় দিয়ে ভাগ দিয়ে দিলা, কি হয়ে গেল ক্ষমতা। বুঝতে পারছো? ওকে। 3 নাম্বার কথা হলো, আচ্ছা এইখানে যদি আমি বলি যে ভাই তুমি তো এটা বললা এইচ উচ্চতা, আর বলি না আমরা কি বলি এখন, ভরকেন্দ্রের সরণ। উপরে নিচে হলে কি ভরকেন্দ্রের সরণ। তাহলে ওইখানে যদি তুমি এরকম চিন্তা করো যে সামহাও যদি এই ডব্লিউ ভাগ টি ইজ ইকুয়াল টু এমন লিখতে চাই যে mg h ভাগ টি, তাই তো। তো ভরকেন্দ্রের সরণ ভাগ সময়, সরণ ভাগ সময়কে কি বলে, সরণ ভাগ সময়কে বেগ বলে। তাহলে আমি যদি h ভাগ টি কে বেগ বলে দিই কারো মন খারাপ হবে, তাহলে এটারে দিয়ে দিলাম বেগ v। ওকে, তাহলে আমি এখানে সুন্দর করে লিখে দেব mg ইন্টু v। কোনো আপত্তি আছে? আচ্ছা নাই। এখন উপরের দিকে যখন আমি নিয়ে যাচ্ছি জিনিসটারে, তখন কিন্তু আমার প্রযুক্ত বলের মান কত mg, আর কত বেগে নিয়ে যাচ্ছি v বেগে। দ্যাট মিনস আমি তাহলে পরে এই বলকে ডিরেক্ট f নামে ডাকতে পারি, আর এটারে কি নামে ডাকতে পারি, v নামে। তাহলে তুমি চাইলে পারে এই 4 নাম্বারে এই ফরম্যাটটা লিখে রাখতে পারো, এটা একই সিমিলার, তারপরও মাথাটাকে তোমার খাটানোর জন্য দিয়ে রাখলাম। তাহলে mg-র জায়গায় কত লিখতে পারি f, আর বেগের জায়গায় v। এখন একটা ছোট্ট কথা বলি, বল স্কেলার না ভেক্টর? আর আরেকজনকে বাই নেমে জিজ্ঞেস করব, এটা তো ভেক্টর বুঝলাম, মিম তুমি বলো বেগ কি? আচ্ছা এটাও ভেক্টর, তাহলে এটাও ভেক্টর এটাও ভেক্টর, কিন্তু দুটোর গুণ ফলে আছে স্কেলার। তাহলে এরা কি টাইপের গুণ মেনটেন করার কথা বলো, তাহলে ডট গুণ মেনটেন করার কথা। হ্যাঁ, তাহলে পরে এটা আমরা লিখতে পারি এফ ডট ভি। কখনো যদি ভেক্টর আকারে আমি দিয়ে দিই, ভেক্টর আকারে মান দিয়ে দিয়েছি যে এত বলে এইরকম বেগে চলছে, দুটোকে ভেক্টর রাশি হিসেবে দিয়েছি, তাহলে ক্ষমতা কত, তখন কিভাবে ক্ষমতা বের করবা, জাস্ট ডট গুণ করে দেবে ক্ষমতা হয়ে গেল। হ্যাঁ না, বুঝলে না, জাস্ট ডট গুণ করবো ক্ষমতা। গুড। তো এরা কত ভালো মেয়ে না। আমাদের টার্গেট থাকবে অ্যাডমিশন পর্যন্ত, নাকি অ্যাডমিশনে গিয়ে আরেক স্যারের কাছে গিয়ে তো এই শহরে গিয়ে আরেকজনের কাছে অত ভালো ফিজিক্স পাবে না। হ্যাঁ, এই একবারই শিখে ফেলবা, খাতাটা শুধু রাখবা, বিক্রি করিও না ঝালমুড়িওয়ালার কাছে। তাই না? তাহলে তুমি ওইটা বিক্রি করলা, আর যে ঝালমুড়ি কিনে খাইলো বা যে চাল তার আচার খাইলো, ওই দেখা হলো সুন্দর ওখানকার ফিজিক্স টিজিক্স পড়ে শেষ করে ফেললো। হ্যাঁ, জীবন যুদ্ধে কে এগিয়ে এলো? ঝালমুড়িওয়ালা। তাহলে এটা গেল নাকি বলো। এখন আমার কথা হলো যে এই কৃতকাজ শুধু এরকম ফরম্যাটে হয়, কৃতকাজ এমনও হয় ডব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের সমান, কাজ শক্তি উপপাদ্য পড়েছো না? তা আমি যদি বলি যে শেষ গতিশক্তি এটা, কিন্তু আদিতে তার বেগ 0 ছিল, তাহলে আদি গতিশক্তি কত? 0। দেন আলটিমেটলি তুমি চাইলে পারে গতিশক্তি সমান সমান কৃতকাজ বলতে পারো। তাহলে এই কৃতকাজ যদি এরকম গতিতে চলার ব্যাপার চলে আসে, ওই সময়ে যে কাজ করবে সেটা ধরো হাফ এম ভি স্কোয়ার, তাহলে ক্ষমতা কত? ওই হাফ এম ভি স্কোয়ার ভাগ টি। দেন উই ক্যান রাইট ইন 5 পি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ভাগ টি। হ্যাঁ, ব্যাস। আরও যদি কোনোদিন কাজের ফরম্যাট পাও, সমীকরণ পাও, তাহলে তারা কি দিয়ে ভাগ দিয়ে দেবো, শুধু টি দিয়ে ভাগ দিয়ে দেবো, হয়েছে। এর মধ্যে জটিলতার কিছু আছে? হ্যাঁ, ঠিক আছে।
তাহলে এবার প্রবলেম সলভ করো। কোশ্চেন নাম্বার 1, ঝটপট লিখো। 1 নম্বর কোশ্চেন, পাঁচ কেজি ভরের একটি বস্তুকে তোমার বন্ধু বিশ মিটার উচ্চতায় নিয়ে যেতে 10 সেকেন্ড সময় নিল। তার ক্ষমতা কত? একদম ফার্স্ট কোশ্চেন বলে কোনো জটিলতা দিইনি। তাহলে আনসার হচ্ছে 98। কি বলো, একক বলো। ব্যাপারটা হয়েছে কি, যে এইখানে আমরা জানি mgh ভাগ t, তাই না? তো m এর মান 5, g এর মান 9.8, আর h এর মান 20, আর t এর মানটা 10। এটারে যদি কাটি তাহলে 2 হয়, 2 আর 5 গুণ করলে 10, 10-এর সঙ্গে 9.8 গুণ করলে এক ঘর ডানে যাবে, দ্যাট মিনস 98 ওয়াট। ওকে, হ্যাঁ। কোশ্চেন 2, ওকে, কোশ্চেন 2 তে আসো। একশো কেজি ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 2 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে তোলা হচ্ছে। ক্রেনটির ক্ষমতা কত? যে যত তাড়াতাড়ি পারবে তার তত বেশি ধন্যবাদ দিব। কি বলো? 1900। তাহলে ক্ষমতা P = কত হিসাব করব? F × V, তাই না? তাহলে F × V বা mg × V। এখন এই F সমান সমান তাহলে লিখতে পারবো ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, আর V এর মান কত? 2, এই তো। তাহলে 9.8 এর দ্বিগুণ হলো 19.6, আর তার 100 গুণ করব। তাহলে 19.6 রে গুণ দিব কত দিয়ে? 100 দিয়ে। তাহলে আরো 2 ঘর ডানে যাবে, দ্যাট মিনস 1960। এত ওয়াট। কঠিন ছিল? 3 নম্বরে একটা দিয়ে, জি। একটি
পাম্পের গায়ে 10 হর্স পাওয়ার ক্ষমতা লেখা আছে। ওই পাম্পটি 1 মিনিটে 2 × 10³ লিটার পানি লিটার পানি 12 মিটার উচ্চতায় তুলতে পারে। সবই তো দিয়ে ফেলেছি, তাহলে জিজ্ঞেস করব কি? তাহলে জিজ্ঞেস করব আমরা কর্মদক্ষতা। ঠিক আছে, তাহলে পাম্পটির কর্মদক্ষতা কত? আসলে একজন স্টুডেন্ট কখন ভালো অ্যান্সার করতে পারে? যখন সে বুঝে যে প্রশ্নের প্যাটার্নটা কি, হ্যাঁ, এবং সে যখন বুঝবে যে প্রশ্নটা কি হইতে পারে, বুঝছো তো, তখন সে ভালো অ্যান্সার করতে পারে। করো আগে। ঠিক আছে, আচ্ছা এবার একটু তাহলে আমরা এখানে সলভ করি। কেউ কেউ কি আটকে গিয়েছো? কি ম্যাম? কই দেখে এভাবে কি কর্মদক্ষতা বের করতে হলে তাহলে আমার মিনিমাম কয়টা ক্ষমতা জানতে হবে? 2টা। যে ওর, হ্যাঁ দেখো, ওর প্রকৃত ক্ষমতা এত, কিন্তু এতটুকু কাজে লাগাতে পারে না। কার্যকর ক্ষমতা তাহলে ভিন্ন, সেটা এই তথ্যগুলো থেকে বের করতে হবে যে তার কার্যকর ক্ষমতা কত, নাকি বলো? তাহলে খেয়াল করো এখানে, এটার যদি সলিউশনটা আমরা একটু দেখি, যে আমি চাইলাম কার্যকর ক্ষমতা, বা প্রথমে লিখে দিতে পারি যে প্রকৃত ক্ষমতা বা প্রদত্ত ক্ষমতা। লিখো প্রদত্ত ক্ষমতা, যদি তারে আমি বলি পি ইনপুট, তাহলে সেটা কত? 10 হর্স পাওয়ার। 10 হর্স পাওয়ার মানে 746 × 10 ওয়াট। তাহলে কত হবে? 7460 ওয়াট। এটা তো এটা প্রদত্ত ক্ষমতা। আর কার্যকর ক্ষমতা যখন হিসাব করব, কার্যকর ক্ষমতা দ্যাট মিনস পি আউটপুট যেটাকে বলতে পারি আমি, ঠিক আছে, সেটা কত? সেটা কিন্তু যে এই যে কাজ করলো আর যত সময় করলো এ দুটোর অনুপাত, নাকি বলো? তাহলে সে যে কাজটা করেছে 1 মিনিটে, তাহলে 1 মিনিটে বলতে তাহলে সময়ের মান ক্ষমতার হিসাবে সময়ের মান তাহলে প্রথমে কত চলে আসলো? যদি এটা 15 মিনিটে হতো তাহলে কত হতো? ওকে, আচ্ছা এবার উপরে কাজ তো mgh, এম এর মান কত? এম এর মান কিন্তু দেখো, যদি এত লিটার পানি হয়, বিশুদ্ধ 1 লিটার পানির ওজন 1 কেজি, মাথায় রাখবে, বিশুদ্ধ 1 লিটার পানির ওজন, ঠিক আছে, এটা আমরা ধরে নিই। আর যদি অবিশুদ্ধ হয় তাহলে আরো বেশি হবে, মনে করেন কমবে, আরো
বেশি হবে, লবণ মিশানো আছে বা অন্য কিছু, তাহলে পানির চেয়ে ওগুলো ভারী। যেমন আয়রন আছে মানে লোহা আছে, তাহলে ভারী হবে না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে বিশুদ্ধ 1 লিটার পানির ওজন যদি 1 কেজি, ভর যদি 1 কেজি হয়, এই কথা বললো না, তাহলে পারে এটা হলো 2 × 10⁻3, এটা হলো ভর, তার সঙ্গে গুণ যাবে 9.8। পানিটারে কতটুকু তুলে নিয়ে গেছো? 12 মিটার, তাই না? তাহলে আচ্ছা 5 12 60, এটারে এটা দিয়ে ভাগ করো। আর পারবো না? হ্যাঁ পারবো কিছু। আলটিমেটলি কত আসে এটা? 3920 ওয়াট, এই তো। তাহলে এটা ইনপুট আর এটা আউটপুট। অতএব কর্মদক্ষতা এটা ইজ ইকুয়াল টু আউটপুট 3920 7460, তারে কি দিব? 100%। ওকে মিম, এবার বুঝলা? হ্যাঁ, অল্প কাজ করে তুমি বলো, হয়েছে? একটা একটা কাটে, এটা দিয়ে ভাগ দিলে তাহলে কত পাইলা? 52.54%। দিস ইজ দ্য আনসার। হ্যাঁ, তাহলে এর পরবর্তীতে তোমার আরেকটা কথা বলে রাখি, যদি এরকম হয়তো যে এখানকার এই ক্ষমতাটা উল্লেখ করি নাই, কত কাজ করতে পারে সেটা বললাম পাম্পটির দক্ষতা 75%, তাহলে ওই পাম্পের ব্যবহৃত ক্ষমতা বা প্রদত্ত ক্ষমতা কত সেটা পারবো না? সেটা পারবো না। যদি আরে ভাই আমার এটা দেয়া আছে, ধরে নাও এটা দেয়া আছে, এটা জিজ্ঞেস করেছে, তাহলে এটারে পারে নিয়ে যাবা, কোনটাকে কোন দিকে নিয়ে যেতে হবে এই অন্ততপক্ষে সেন্সটা তোমার থাকতে হবে। হ্যাঁ, এটুকু না থাকলে পারে এইচএসসি কিসের? হ্যাঁ, আরেকটা ছোট্ট কথা আছে, এই যে তোমাদের দেখলা না, এই যে একটা অঙ্ক দিলাম, এই অঙ্কটা একটা ইন্ট্রোডাকশান, ঠিক আছে? এটা একটা সিনেমার নাম, সামনের দিনে ওই সিনেমাটা হবে, এটা ট্রেলার, ঠিক আছে? ওই সিনেমার এবার কত রকমের ধরন আছে সামনের দিনে আমরা দেখব, বুঝতে পেরেছ? ঠিক আছে, হ্যাঁ, সিনেমার নাম হবে কুয়ার মধ্যে পানি। কি সিনেমার নাম? হ্যাঁ, ঠিক আছে।